তোমাকেও একটা বড় থ্যাংক ইউ। চমৎকার ভেবে চিনতে প্রশ্ন করে এনেছো। হ্যাঁ, এতটা মানে পড়াশোনা করে ইন্টারভিউ করে নাকি? একটা ফিচার করার চেষ্টা হচ্ছে, সেটা হলে সবচেয়ে ভালো, আরো বেশি মজা হবে। Y2K তে, হ্যাঁ সেটা সেটা জানি না যে হ্যাঁ আমি রবীন্দ্রনাথের সিনটাকে তোমাকে দেখেছি। মানে এগ রোল খেতে খেতে আছে। রবীন্দ্রসঙ্গীত খেয়েছি। হ্যাঁ আমরা গান মিউজিক ও করেছি। অভিনয় করেছে, তারপর প্রথমের যে গানটা আচ্ছা, সেই মিউজিকটা আচ্ছা, পুরো আচ্ছা। চন্দ্রবিন্দু করেছে। আচ্ছা, হ্যাঁ। ও তো অনেকদিন আগের ছবি, ওটা শুটিং হয়েছে 1999 সালে, হ্যাঁ, তখন হ্যাঁ, ওটা আমার ডিপ্লোমা। হ্যাঁ একদমই ঠিক সঙ্গে, Y2K ইজ আ ব্ল্যাক কমেডি। ট্যালেন্ট উপল আমার সঙ্গে, মানে সহপ্রযোজক উপল এটা সম্পাদনাও করেছে, মূল আইডিয়াটাও উপল, চিত্রনাট্য আর পরিচালনা আমাদের বন্ধু টন্ধুরা এইসব অভিনয় করেছে, সেরকম করে হয়তো চেষ্টা করবো। আমার মনে হয় মানে আমরা নিশ্চিত নই এ ব্যাপারে। হ্যাঁ এরকম মনে হতে পারে যে আজকালকার যারা একদম ছেলেপুলে তারা হয়তো চন্দ্রবিন্দু অতটা শোনে না আগের তুলনায়, হতে পারে। আমি খুব একটা অনুষ্ঠানেও যাই না, অনিন্দ ইচ্ছে ভালো বলতে পারবে তাদের উন্মাদনা কতটা, এজ গ্রুপটা এক্স্যাক্টলি কি যারা আমাদের গান শুনছে। এরকম হতে পারে আর যারা আমাদের গান শুনছে 40 পেরিয়ে গেছে। কিন্তু তার কারণ কি এই যে চন্দ্রবিন্দু ব্যাকডেটেড, নাকি এখন যারা জন্মাচ্ছে তারা কিছু সেরকম ভাবছে না, নাকি তারা কথার চেয়ে জগঝম্পর প্রতি বেশি মনোযোগী, নাকি স্রেফ এই যে চন্দ্রবিন্দু বহুদিন অ্যালবাম বের করে, সেইটা মনে হয় ভেবে দেখার আছে। আমার সত্যি বলতে কি ধারণা যে আমরা অনেক দিন প্রায়, মানে আমাদের 9 বলে একটা অ্যালবাম বেরিয়েছে প্রায় 5-6 বছর আগে, 9টা চলেও নি সেরকম, সেটাও বেরিয়েছিল তার আগের অ্যালবামের 4 বছর পরে। ফলে সত্যি বলতে কি গত 10 বছরে আমাদের একটা অ্যালবাম, যে অ্যালবামটা খুব আনলাইক চন্দ্রবিন্দু, যার জন্য আমরা 9 নামটাও দিয়েছিলাম, 9 নম্বরও, আবার চন্দ্রবিন্দু 9 এই হিসেবেও ছিল। অনেকে আমাকে এসে বলেওছেন রাস্তাঘাটে যে কি মজা নেই, আমরা তো শুধু মজার জন্য চন্দ্রবিন্দুর গান শুনি, আপনারা আবার সিরিয়াস গান করতে গেছেন কেন, অন্যরকম গান করতে গেছেন কেন। ফলে সব মিলিয়ে 10 বছরে আমাদের অ্যালবাম নেই, যদি 9টাকে আমি ধরি যে নট দ্যাট টিপিক্যাল চন্দ্রবিন্দু অ্যালবাম। সেইটাই আমার মনে হয় একটা কারণ, যে এখন লোকে, আমি জানি না কিন্তু যদি ধরে নি যে ইয়াংরা খুব একটা চন্দ্রবিন্দুকে পুঁতছে না, আমার মনে হয় কারণটা সেটা। কারণ আমাদের লেখা টেখা, আমাদের সুর, আমাদের গায়কী আমার মনে হয় না এখনো ব্যাকডেটেড হয়ে গেছে। দাঁড়া, এটা অনেক কিছু বলবি তো? না, এটা আমার একটাই কথা বলার, যে যদি আমাদের না শুনে কাকেই বা শুনছে। আমরা তো ধরো আমাদের প্রথম অ্যালবাম বেরিয়েছে 97, আর এখন হয়ে গেল 2018-19 ঢুকে গেল। তো এই যে এই সময়টা ধরো গত 9 বছর আমরা একটাই অ্যালবাম করেছি, এই কথা ঠিকই, কিন্তু আবার এটাও সত্যি যে আমরা প্রত্যেক বছর নিয়ম করে যাদবপুরে শো করছি, প্রেসিডেন্সিতে শো করছি। এইবারে ফ্রেশার্স ওয়েলকাম প্রেসিডেন্সি ধরো আমরা শো করেছি, বা আমি বলছি এছাড়াও অন্য কলেজে শো করছি। মানে এমন নয় যে নতুন যারা ছেলে মেয়ে তারা গান শুনছে না, পুরোনো গানগুলো শুনছে হয়তো। হ্যাঁ, এইটা তোমার গান গাইছে, যদি বলো হ্যাঁ গাইছে, কি ভিনদেশি তারা গাইছে। কিন্তু এটা একটা সত্যি যেটা বলেছে যে এতগুলো দিন ধরে আমাদের মানে প্রোডাক্টিভিটি বলতে শুধুমাত্র নয়, আর অন্য কিছু নয় আর কি। কিন্তু তার বাইরে আমি বলবো যে তার মানে এই না যে গানের কোনো কাজ হয়নি। মানে এর মধ্যেও কিন্তু চন্দ্রবিন্দু যেহেতু আর একটু এক্সপ্যান্ড করেছে, সিনেমার গান গেয়েছে, এটা ওটা, ধরো আমার সিনেমাতেই কিছু গান তার মধ্যে ঢুকেছে, চন্দ্রিলের অন্য কোনো গান হয়তো যেটা অন্য কিছুর জন্য বানিয়েছিল সেটা, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি হয়তো রয়েছে, বা নতুন কয়েকটা গান আমরা মঞ্চে গাইছি। ফলে সেটা কিন্তু রয়েছে, মানে আমি বলছি সেই গানগুলো নিয়েও কিন্তু লোকের একটা আগ্রহ আছে। আগ্রহ কমে গেছে চন্দ্রবিন্দুর প্রতি এটা কিন্তু নয়। আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আমি ধরে নিই যে আমার বা অনিন্দ, আমরা যারা মূলত গান লিখি চন্দ্রবিন্দু, তাদের লেখালেখিগুলো মূলত 90-এর যে অনুভূতি আবেগ সেইটা দিয়েই তৈরি হয়েছে, এবং এখনো সেই আবেগ অনুভূতিগুলো মোটেই বদলায়নি, এরকম যদি ধরেও নিই, তাহলেও সেই আবেগগুলো থেকে আজকের যারা ছেলে মেয়ে তাদের আবেগ কি বদলে গেছে, মানে সেটা নিয়েও আমার সন্দেহ আছে। মানে হোয়াটসঅ্যাপ কথাটা একটা গানে আমরা ঢুকিয়ে দিতে পারি, কিংবা শপিং মল কথাটা একটা গানে ঢুকিয়ে দিতে পারি, 6 পকেট, এটা কোনো অসুবিধা নেই, এটা একটা বাহ্যিক কতগুলো। কিন্তু ভেতরের যে জিনিসগুলো একটা সাধারণ বাঙালি যুবক বা যুবতী জানিয়ে ভাবে, সেই ভাবনাগুলো যদি আমাদের গানে বেশ ভালোভাবে প্রতিফলিত হয়ে থাকে আজ থেকে 20 বছর আগে, তাহলে আজকে তার প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এখনকার ছেলেমেয়েরা অন্যরকমভাবে ভাবনা চিন্তা করছে কি আমি জানি না, আমি খুব মিশি না। না, আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি ধরে নিই আমরা 90-এর একটা খুব আধুনিক গান বাজনা আমরা করেছি, তাহলে কি এই সময়ে দাঁড়িয়ে মানে এই মিলেনিয়ামে আধুনিকতর কেউ আর গান গেয়েছে? সেটা তো আমার খুব চোখে পড়ে না। সেটা যদি চোখে না পড়ে তাহলে চন্দ্রবিন্দু এখনো প্রাসঙ্গিক লোকে শুনবে।
তো এই প্রোডাক্টিভিটির অ্যাবসেন্সের কি কোনো বিশেষ কারণ আছে? দেখো অনিন্দ এখন অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আমিও চেষ্টা করি এদিক ওদিক কিছু করার। উপলও মানে উপল এখন একজন শুধুমাত্র সুরকার গায়ক নয়, উপল একজন কার্টুনিস্ট, উপল তার রুফটপ কনসার্ট করছে। এই সব মিলিয়ে আমাদের কতকগুলো এদিক ওদিক ব্যস্ততা বেড়ে গেছে। তাছাড়াও একটা গানের অ্যালবাম করার জন্য যে উদ্যম দরকার, সে উদ্যম মানে সে আমার ধারণা আমাদের লেখা টেখাতেও আছে, যে আমাদের মধ্যে একটা আলস্যের উদযাপনও আছে। আর আরও বড় যেটা কথা সেটা হচ্ছে পরপর কাজ করে যেতেই হবে, এই দায়ী বা কেন? মানে ধরো আগেকার কালে নিয়ম ছিল যে বলা হতো বিভিন্ন বাড়িতে, তোমরাও শুনে থাকবে, যে একটা টাকা আবার টাকা, একটা বেটা আবার বেটা, মানে বাচ্চা হবে তো 10-12টা 14টা 16টা করে বাচ্চা হবে, এটাই নিয়ম ছিল। তখন একটা রমণী জন্মের সার্থকতা ধরা হতো, হ্যাঁ দেখেছো বেশ 20টা বাচ্চা, হ্যাঁ 10 জন মারা গেছে ম্যালেরিয়া বলা উঠে, আবার 10 জন আছে, সেটাকেই বলা হতো প্রোডাক্টিভিটি। এখন কি বলা হয় যে একজন মেয়ের একটাই বাচ্চা হোক, তাকে খুব যত্ন করে মানুষ করো, সেটাকেই প্রোডাক্টিভিটির একটা চরম ধরা হয়, যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। হ্যাঁ করা। তা আমরাই বা কেন ধরে নিচ্ছি যে একটা গানের দলকে পরপর পরপর অনেক অ্যালবাম করবে? হতেই তো পারে যে তারা 10 বছরে একটা অ্যালবাম করবে, খুব ভালো করে করবে, তাও তো হতে পারে। মানে কেন আমরা ধরছি যে প্রতি বছর আমাকে একটা গল্প রুই বের করতে হবে লেখক হতে গেলে? না, আরো একটা বড় কারণ হচ্ছে যে মানে দিনকালটাও না অনেকটা বদলে গেছে। ধরো আমরা যখন অ্যালবাম করতে আসি প্রথম, তখন যেন আমাদের কাছে একটা ক্যাসেট বার হবে, এটা একটা খুব স্বপ্নের মতন ব্যাপার ছিল। আমাদের ক্যাসেট বেরোবে, রাস্তায় বাজবে বা ক্যাসেটের দোকানে বাজবে, তো সেরকম একটা ধারণা থেকে এসেছিলাম। এবং তার আগে আমাদের আগে সুমনদা বা অঞ্জনদা এদের অ্যালবাম বেরিয়েছিল। তো এইবার আস্তে আস্তে আমাদের গান গাওয়ার মধ্যেই আমরা দেখলাম যে ওই ক্যাসেট আস্তে আস্তে অবসলিউট হয়ে গিয়ে সিডি এলো, সিডি আবার তার মধ্যে চলে গেল, পেন ড্রাইভ এলো, এখন যেরকম হয়ে গেছে পুরোটাই খুব একটা ডিজিটাল। মানে ফলে আমি বলছি এই সময়টায় দাঁড়িয়ে আমরা খুব বুঝে উঠতে পারছি না যে একটা গোটা 10টা গানের অ্যালবাম, তার আমরা তো ফিজিক্যাল ফরম্যাটের সঙ্গে বড় হয়েছি, তো সবসময় মনে হতো যে এটাই বোধহয় একটা জিনিসই হাতে নিয়ে দেখছি। তো এখন কিন্তু সেই ব্যাপারটার আর কোনো এক্সিস্টেন্স নেই। মানে আমি বলছি ধরো 10 নম্বর অ্যালবাম আমাদের একটা স্বপ্ন, আমরা 10 নম্বর অ্যালবামের কাজ করছি, আমরা করেও ফেলবো সেটা, কিন্তু এর পরবর্তী সময় হতেই পারে চন্দ্রবিন্দু হয়তো বছরে 3টে কি 4টে গান রিলিজ করবে, সেটা একটা একটা করে রিলিজ করবে, তখন আর একসাথে এরমভাবে করা দরকার বা পড়বে না, সেই দিনটা তো এসে গেছে অলরেডি। ফলে এটার সাথেও আমাদের অ্যাডজাস্ট করতে একটু একটু কোথাও সময় লেগেছে। আর ও যেটা বললো, আমরাও কিছুটা কিছুটা এক্সপ্যান্ড করার চেষ্টা করেছি। গান তো একটা মাধ্যম, সেই মাধ্যমটায় ধরো যে সময় আমাদের ভীষণ আমরা আবেগতাড়িত ছিলাম, বছর বছর আমরা অ্যালবাম করেছি, অত অ্যালবাম কেউ করেনি কিন্তু। তা এখন মানে সেইটা হয়তো একটুখানি আমরা আমাদের ক্ষেত্রে কমেছে, মানে সেটা আমাদের যারা ফ্যান তাদের Substantially ডেফিনেটলি কমেছে। একটা অভিযোগ আছে। হ্যাঁ, কিন্তু ওই আর কি, কিছুটা আমরা কুঁড়ে বলে আর কিছুটা আমরা অন্য অন্য জায়গায় মাথা গলিয়েছি বলে, সেটা একটা বড় কারণ। না, এরকম ছিল না। আমাদের যেটা ছিল, আমাদের এই ধারণাটাই ছিল, যেহেতু আমি আর অনিন্দই মূলত লিখবো এটা ঠিক ছিল, চন্দ্রবিন্দু দলে আমরা তখন ছিলাম না, আমরা যোগ দিই একটা যাতে অ্যালবাম বেরোয় এটার জন্যই মূলত, তারপর আস্তে আস্তে দলটার মধ্যে আমরা ঢুকে যাই। তার আগে আমার আর অনিন্দর চেনাশোনা ছিল, এবং আমরা কলেজ ফেস্ট বলে একটা জিনিস করতাম, তাতে মোটামুটিভাবে অনিন্দ তো নিয়মিত গান লিখতো পেন্টাথেলন বলে একটা ইভেন্টের জন্য, আমিও একটা আধটা তখন লিখেছি, এবং আমরা আমাদের গান লেখাটা কীরকম হবে এই ধাঁচ সম্পর্কে অবহিত ছিলাম। এবং আমরা এটা জানতাম যে সেটা আপনা থেকেই এই যে গানগুলো হচ্ছে তার থেকে অনেকটা আলাদা, ফলে আলাদা হতে হবে এরকম কোনো দায় বা তাড়না ছাড়াই আমরা জানতাম যে আমরা যে গানগুলো লিখবো সেটা আলাদা হবে। এবার সেই যত যে আলাদা জিনিসটা হয়ে দাঁড়াবে সেটা কতটা ভালো হবে এই বিষয়ে আমাদের আত্মবিশ্বাস ছিল, কিন্তু আমাদের বন্ধুদেরই খুব একটা, আমার মনে আছে যে আমরা যখন প্রথম অ্যালবাম বের করেছি আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু এসে বলেছে, ও ওটা জীবনমুখী গান হয়, তোদেরটা ক্যান্টিনমুখী গান হয়ে গেছে, এগুলো তো আর গান নয়, এগুলো ফাজলাম। সে হয়তো এখনো আমাদের সম্পর্কে অনেকেই বলেন, কিন্তু এটা আমরা জানতাম যে যে লেভেলই দেওয়া হোক না কেন সেটা যেটা চলছে তার চেয়ে আলাদা যে হবেই, এতে আমাদের কোনো সন্দেহই ছিল না। সেটার কারণটা ওই কলেজ ফেস্ট কিছুটা, তার কারণ কলেজ ফেস্টে গান লেখার একটা ব্যাপারই ছিল যে ওই গানগুলোর অনেকটা পাঞ্চ লাইন নির্ভর গান হতো। মানে তুমি একটা গান গাইছো, সে গানটা এসে এমন একটা লাইন বললে শেষে যেটাতে সবাই হই হই করে উঠলো, হাততালি দিয়ে উঠলো। কেন অনেকগুলো কম্পিটিশনের জন্য, যে পেন্টাথলন ইভেন্টের কথা বলছে, সেই ইভেন্টে তো তুমি মানে একদম রবীন্দ্রসঙ্গীত গিয়ে মানে দর্শকের সবসময় মন জিততে পারবে না। ফলে ওটার ধরনই ছিল এরকম, ওটার জন্যই অনেক গান আমরা বানিয়েছিলাম। আমরা মূলত কিন্তু গান বানানো শুরু করেছিলাম সেখান থেকেই। তো
ওই যে পাঁচ লাইন নির্ভর গান তার আগে কিন্তু খুব ভীষণ করে যে আমরা তার আগে শুনেছি তা না, মানে যাদের থেকে শুনেছি তারা খুব প্রফেশনাল সিঙ্গার ছিল না, অন্য অন্য ওই কলেজ ফেস্ট তারা করতো আর কি। ফলে আমাদের গানের ধারা মানে আমি বলছি ন্যাচারালি খুব আলাদা ছিল। আমরা ভীষণ ফ্যান ছিলাম, ধরো আমি সুমনদার তো ভীষণই ফ্যান ছিলাম, বা অঞ্জনদার গানও ভালো লাগতো, গিটার বাজানো প্র্যাকটিস করতাম, কিন্তু আমাদের গান লেখার সময় কখনো আমার মনে হয়নি যে তারা এসে ভীষণ মানে পাশে দাঁড়িয়ে রয়েছে। মানে আমাদের প্রথম অ্যালবামে তো দুপুরের খামোকা খেয়ালও রয়েছে, সেটা তো পাঁচ লাইন নির্ভর গান নয়, মানে সেইভাবে নয়, কিন্তু তাতেও মানে আমরা জানতামই যে অনিন্দ যেটা লিখবে আলাদাই হবে। না, আর একটা আমাদের ইয়ে ছিল, সেটা আমার মনে আছে, যে সময় সুমনদা গান গাইতে এলো সেই সময় কি হলো যে বাংলা গান তার আগে তো খুব ইন্টেলিজেন্ট ছেলেপুলে গাইতো না, বুঝেছো, মানে বাংলা গান সম্বন্ধে মানে বাংলা গানেরও তো কৌলিন্য ছিল না, কবিতা বা অন্য নাটক টাটকের যা ছিল আর কি। এই সুমনদাকে দেখে না এক ঝাঁক ছেলে মেয়ে গান গাইতে হলো, মানে আমি বলছি আমাদেরই অনেক বন্ধু বান্ধব তারা হয়তো বিভিন্ন প্রফেশনে আছে, তারা দেখলাম গিটার নিয়ে বাড়ি চলে আসছে, টকটক করে গান বানাচ্ছে। তো এদের গানের ধারাটা মানে শুনে শুনে যেটা আমার মনে হচ্ছিল, এটা ওটা যদি জীবনমুখী হয় সুমনদারটা, তো এটা হচ্ছে সুমনমুখী হয়ে যাচ্ছে। তো প্রায় আমি বলছি এরকম 1000 ক্লোন বেরিয়ে গেছিল। এই যে 1000 ক্লোন বেরিয়ে গেছে সেটাও কিন্তু কোথাও একটা বিরক্তি উৎপাদন করছিল, মানে আমার সবসময় মনে হচ্ছিল, সেটা আমরা আলোচনাও করেছি অনেক সময়, যে এই গানগুলো তো সুমনেরই মতন হচ্ছে, এবং সুমনের থেকে একটু খারাপ ভার্সন হচ্ছে, সুমনের মতো তার হচ্ছে না। হ্যাঁ, ওই রকম গান তো করার মানে হয় না, তাহলে আর মানে বেকার আমরা জিনিসটা করতে যাই করার মানে কি যদি। তুমি ফাজিল শব্দটা ভালো ব্যবহার করেছো, ওটা ফাজিল অর্থেও ব্যবহার করতে পারো, তাহলে তোমার দুটোই একবারে হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে মানে আমরা কি এত ভেবে তো আমরা সত্যি সত্যি গান লিখতে আসি, কিন্তু একটা জিনিস কোথাও কাজ করেছিল, সেটা চন্দ্রিল মানে আমার মনে হয়েছিল যে হয় না যে যখনই কেউ ধরো একটা কিছু করতে যায় তার নিজের ক্রিয়েশন সম্বন্ধে তার একটা খুব গুরুগম্ভীরপনা থাকে। সে একটা বড় নাট্যকার নাটক লিখলেন, হ্যাঁ, বা আমি একটা এমন কিছু কাজ করছি যে কাজটার জন্য আমি নিজেই দাড়ি গোঁপ রেখে একটা বিরাট রবীন্দ্রনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার মনে হয় শিল্প সম্পর্কে এই একটা টিপিক্যাল মানে কিছু কিছু আন্ডারলাইন করা থাকে যে জিনিসগুলো, সেইটা আমাদের মধ্যে অতটা কাজ করেনি, বলে আমরা অতটা গুরুত্ব শিল্পকে মানে দিলেও আমি বলছি যে ওই 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 নিজেদের মধ্যে ওই গ্রামবাড়িটাকে আমরা গ্রামবাড়িপনাটাকে আনিনি বলে বোধহয় আমরা অনেক সহজভাবে কাজ করতে পেরেছি। আমাদের বন্ধুত্বের একটা মজা ছিল, সবাই মিলে বসে একসাথে সবাই গান বানাচ্ছে একটা আড্ডা থেকেও কখনো কখনো অনেক অনেক গান, গাদা গানটাই যেরকম আমার মনে আছে সেইভাবে তৈরি হয়েছিল, যে সবাই মিলে কথা বলতে বলতে এটা ওটা করে। তো এই যে একটা সহজ মজা ছিল, সেই সহজ মজাটা কিন্তু কিছুটা আমাদের গানে তার একটা রিফ্লেকশন আছে, সেটা আমাদের যাপনের মধ্যেও ছিল, বেঁচে থাকার মধ্যেও ছিল। আমাদের একজন বন্ধু আছে সুপ্রিয় রায়, সে আকাশবাণীতে কাজ করে, একবার আমাদের একটা সাক্ষাৎকার নিয়েছিল আকাশবাণীতে, সেইখানে সে একটা প্রশ্নে একটা শব্দ ব্যবহার করেছিল, আমার খুব ভালো লেগেছিল, যে চন্দ্রবিন্দুর গানে একটা খেলার ছল আছে। এই খেলার ছল এটা আমাদের আছে। এবার তুমি যেটা বলছো যে বহিরঙ্গে, অনেক সময় আমাদের গান তো বহিরঙ্গেও ফাজিল অন্তরঙ্গেও ফাজিল, অনেক সময় বহিরঙ্গেও সিরিয়াস অন্তরঙ্গেও সিরিয়াস। মানে সত্যি বলতে কি, এটা কোথাও একটা আমি বলেছিলাম একটা কোনো আলোচনায়, যে বাংলা সংস্কৃতিতে ধরেই নেওয়া হয় যে যে জিনিসটা মজার সেই জিনিসটা বাধ্যতামূলকভাবে লঘু এবং অন্তঃশ্বাস শূন্য, তার কোনো মানেই নেই। মানে তাহলে তো অস্কার ওয়াইল্ড পড়ার কোনো মানে হয় না, কি মার্ক টোয়েন পড়ার কোনো মানে হয়। এবার এটা বাঙালিদের একটা ধারণা, এবার এই ধারণাকে পাত্তা দেওয়ার কোনো অর্থই হয় না। এটা ঠিক যে আমাদের মধ্যে খুব মজা আছে এবং তার জন্য আমরা লজ্জিত হতে যাবো কেন, মজা করতে পারি, এটা তো একটা দারুণ ব্যাপার। আবার চন্দ্রবিন্দুর গুচ্ছের গানাতে যাতে কোনোই মজা নেই, এবড়ো খেবড়ো রঙে মজা কোথায়, এবং সেটা আমি তো মনে করি খুবই একটা চমৎকার জটিল ও গভীর গান। এবার কোনো একটা ভাবে, যেহেতু প্রথম দিকে হয়তো মজার ভাগটা বেশিও ছিল, চন্দ্রবিন্দুকে শুধুই মজার, শুধুই চ্যাংড়া, শিক্ষিত চ্যাংড়া, হ্যাঁ, এইসব বলে একটা লেবেল করা হয়েছে। এবার লেবেল করতে হবেই, ও কিছু করার নেই, মানে জীবনমুখী একটা লেবেল, যেটা সুমন পছন্দ করেন না, আমরা এটা পছন্দ করি না, কিন্তু মুশকিল হচ্ছে মানুষ পছন্দ দিয়ে চলে না, তার তকমা আগে চাই, তাহলে হবে আর যাকে এটা এরকম। এবারে এটা হতেই পারে যে চন্দ্রবিন্দুর এমন একজন ফ্যান আছে যে বহিরঙ্গেও ফাজিল নয়, আবার এরকমও হতে পারে একজন ফ্যান আছে যে সর্বার্থেই শুধু ফিচেল, সে কোনো রকম গভীরতাতেই বিশ্বাস করে না। যেমন আমি তোমায় বলছি না যে 9 অ্যালবামের পর আমাকে অনেকে এসে বলছে আপনারা এসব চেষ্টা করেছেন কেন, আপনারা পারেন নাকি, তার মনে হয় যে কোনো সিরিয়াসনেস অ্যাটেম্প্ট করার এই যোগ্যতা চন্দ্রবিন্দুর নেই। এসব শুনলে আমরা সুমন শুনে নেবো, আমরা শুধুমাত্র আপনাদের কাছে মজা চাই, এরকম ফ্যানও আছে। তাহলে আমরা তো আর ফ্যানটাকে আমরা তো নির্বাচন করতে পারি না, ঠিক আছে, সব রকম ফ্যান আছে।
তবে যারা চন্দ্রবিন্দু ফ্যানাটিক তারা এক্স্যাক্টলি কীরকম আমি জানি না, তবে আমি তোমাকে একটা গল্প বলি। সেটা হচ্ছে উপলকে একটা ছেলে ফোন করেছিল একবার। সে ফোন করে বললো যে উপলদা, আমি আমার পাড়ার ছেলেদের সঙ্গে বাজি ধরেছি, তারা বলেছে চন্দ্রবিন্দুর কোনো গানের কোনো মানে নেই। তখন উপল বলছে তুমি কি বলেছো? আমি বলেছি 2-3টের মানে আছে। তাহলে সেও তো চন্দ্রবিন্দু ফ্যানাটিক, এবার সেও খুবই ফ্যানাটিক আর কি, সে বাজি লড়েছে আমাদের হয়ে, কিন্তু সে এর বেশি বলতে পারেনি যে 2-3টের মানে আছে। আবার এরকম কথা আমরা শুনেছি যে এমনও বসন্ত দিনের গানটার কোনো মানে নেই, ননসেন্স। তাতিন গানটার কোনো মানে নেই, হতে পারে, আমরা কি করে বলবো এখন নিজেদের মানে? আমার মতে আইকম বাইকম গানটার এখনো কোনো অর্থ অনুধাবন করতে পারিনি। এবার ব্যাপার হচ্ছে নিজেদের গানে নিজেরাই মানে বই লিখবো, সেই দিনটা এখনো আমাদের আক্রমণ করেনি, জানি না বয়স হলে কি হবে, এটিদেব লাগবে। এটা নিয়ে আমরা ভাবি না আর কি। এবার এক্স্যাক্ট একটা চন্দ্রবিন্দু ফ্যানের কম্পোজিশন কি হবে, চন্দ্রবিন্দুই বা এক্স্যাক্ট কি কম্পোজিশনে চলছে, আমরা তো মনে করি আমরা আমাদের অনেকবার ভেঙেছি, চেষ্টা করবো আরো ভাঙা। ফলে একটা নির্দিষ্ট কম্পোজিশন আমাদের যাতে নির্ধারণ করা না যায় সেদিকে বরং আমাদের মনোযোগ থাকবে। বহিরঙ্গে ফিচল অন্তরঙ্গে ফিচল এরকম কোনো এক্সাম্পল আছে মানে গানের, চন্দ্রবিন্দু গানের? গাদা গাদা গান তো আছে, কন্ডাক্টর গানটাই বাকি, কন্ডাক্টর গানটা একটা সবই তো সকালে উঠিয়া আমি কি আর আশ্চর্য সিরিয়াসনেস আছে। কন্ডাক্টর গানটা একটা মানে আত্মম্ভরি বাঙালির প্যারাডি হতে, মানে না 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 তার কন্ডাক্টর গানটা শেষকালে বোঝা যায় যে লোকটার মাথাটা একটু গোলমাল আছে, সে শুধুই এতখানি গর্ব করছিল। দেখো জোর করলে সবেতেই সিরিয়াসনেস আরোপ করা যায়। হ্যাঁ, এরকম একটা কথা বলা হয় না যে সুকুমার রায়ের কোনো লেখাই নাকি ননসেন্স নয়। যে লোকটা নিজে লিখে গেল যে ইহা খেয়াল রসের বই, যারা এই রসটা বোঝেন না তারা এই বইটা পড়বেন না। আবুল তাবলের গোড়ায় সত্যি বলতে কি কোনো বাংলা বইয়ের গোড়ায় এরকম স্পর্ধিত ঘোষণা আছে বলে আমি মনে করি না যে বাবু এই রসটা বুঝলে পড়ো, নইলে যাও, আমি তোমার জন্য নয়। তো সেই লোকটাকে বলা হয় যে সবের পেছনে একটা বিরাট ব্যঞ্জনা, এটা ব্রিটিশদের সমালোচনা, এটা আবাসন সমস্যা, বুড়ির বাড়ি আসলে অমুক। আরে তা নয়, মানে একবার পবিত্র সরকার খুব ভালো লিখেছিলেন যে যদি একটা লোক পুরোটাই বড়দের সাহিত্য করে গিয়ে থাকে তাহলে ছোটদের সাহিত্যের ভান করার তার দরকার কি ছিল? বড়দের সাহিত্য করলে, আরে লোকটা তো সব জানতো, সে তো বড়দের প্রবন্ধও লিখেছে, তার মন্ডা ক্লাবে সে পড়া হয়েছে। ফলে অতটাও ব্যাপার নয় যে সব জিনিস একটা ব্যঞ্জনা খুঁজে বার করতে হবে। কিছু পাঠক বা দর্শক তাদের একটা নিজস্ব ইকুয়েশনে থাকে, তারা সবসময় মনে করে যে এই মানে অন্তত বাঙালি পাঠকদের বা শ্রোতাদের তো আছেই সেটা, যে এটা একটা শুধুই মজার, তাহলে তার মনে হবে যে এটা একটুখানি ওই যেটা বললো যে একটু খেলো হয়ে যাবে। হ্যাঁ, এর ওপরে যদি আরেকটা স্তর থাকে তাহলে তার কাছে একটা বিরাট ব্যাপার আর কি। ফলে সেইটাও কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি তারা জোর করে হয়তো কোনো জিনিস আরোপ করেছে, সেটা পরে আমাদের খুব মজাই লেগেছে। সেরকম কোনো এক্সাম্পল আছে যে কেউ এসে আপনারই লেখা গানের একটা দুর্ধর্ষ জটিল ইন্টারপ্রিটেশন দিয়েছে, এরকম কি কিছু হয়েছে? সেরকম অনেক গান এরকম আছে, আমার সত্যি বলতে মনে নেই। না, একটা মনে পড়ছে আমার, যেরকম আমার মনে আছে একটি মেয়ে ও জেএনইউতে রিসার্চ করছিল, ও যেরকম গাধা গানটা নিয়ে আর কি আলোচনা করতে এসেছিল, তো ওর মনে হয়েছিল যে ওটা হচ্ছে একজন মানে নেশা করে এরকম একজন মানুষের গান। আচ্ছা, সকালে উঠিয়া কি যে মুমূর্ষু গাধা হচ্ছে সে সারাক্ষণ আর কি স্টোনড হয়ে আছে এরকম আর কি। তো সেটা শুনে খুব মজা লেগেছিল। হ্যাঁ, এবারে ও গানটা ওর লেখা, ও বলতে পারবে। আমার তো মনে হয় না অত নেশা টেশার কথা ভেবে গানটা লিখেছিল, একটা ইংরেজি গান থেকেই নিয়ে নেওয়া আর কি, এমনি একটা গাধার বর্ণনা, ওখানে কোনো ঝামেলাই নেই আর কি। তো ফলে দেখা যাচ্ছে যে অনেক পোশাক আশাক কিন্তু আমাদের ফ্যানেরাও পরিয়েছে আমাদের। সেটা অতটা কিছু না। খেলছে সচিন নিয়ে অজিত চৌধুরীর একটা মানে বিভৎস আর্টেল একটা প্রবন্ধ পড়েছিলাম, যেখানে পোস্ট কলোনিয়ালিজম এসব চলে এসেছিল আর কি। মানে আমি দেখো একটা কথা স্পষ্ট যে এটা আমরা এখন জানি, এই খুব বেশি পণ্ডিত আমরা একেবারেই নই, তবু আমরা এটা জানি যে একজন লেখক বা একজন স্রষ্টা তার লেখার যে ইন্টারপ্রিটেশন দেবেন সেটাই যে শেষ ইন্টারপ্রিটেশন তার কোনো অর্থই নেই। এমনকি এরকম হতেই পারে যে তিনি সৃষ্টিটা ভালো করে বোঝেনি, এটাও হতে পারে। অথর ইজ ডেড, এইসব, হ্যাঁ, সোজা কথা, অথর ডেড। ফলে যে পাঠক বা যে দর্শক বা যে শ্রোতা সে নিজের মতো করে যে কোনো মানে তৈরি করতে পারে, আমার কোনো অসুবিধে নেই, যতক্ষণ সেই মানেটার পেছনে সে একটা বা একাধিক যুক্তি দিচ্ছে। হট করে বললে হবে না যে আমার তো মনে হচ্ছে এটাই, তাহলে তো পৃথিবীটা একদম অরাজক হয়ে গেল। মানে আমার মনে হলো এটার মানে ওই কথাটার মানে নেই, যতক্ষণ আমি বলছি এই কারণে আমার মনে হচ্ছে এটার মানে।
তাই না? এখন যদি আমি তবে মানে খেলছে সচিনের ক্ষেত্রে ধরো খেলছে সচিন, চন্দ্রবিন্দু, এরকম অনেকগুলো গান আছে যেগুলো মানে কতগুলো গান আমরা মানে আমাদের একসাথে লেখা আর কি, মানে কোনো একটা সময় সেটাও খুব খেলার চলেই করা, কিন্তু তো এই গানগুলোর মধ্যে না একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা মানে গানটা হওয়ার পর আমরা বুঝেছিলাম সেটার মধ্যে একটা একটা আধুনিক জায়গা রয়েছে, মানে সেটা কিরাম যে অনেকগুলো না কোলাজের মতন গান একদমই তৈরি হয়েছে। একদমই বুঝেছো, মানে যেখানে কোনো একটা স্টেটমেন্ট হয়তো গানে থাকার কথা সেটা আমরা করছি না, অর্থাৎ টুকরো 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 কিছু উপাদান বা ইমেজ নিয়ে সেটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। সেটাই হয়তো একটা খেলছে সচিনের মতন, মানে যেখানে হয়তো একটা খোলা বাজার, একজন কাউকে নিয়ন্ত্রণ করছে তার কথা বলা হচ্ছে, সেইটাকে দিয়ে স্পষ্ট করে সেটা বলা হয়েছে। মানে আমি অজিত চৌধুরী প্রবন্ধটা আমার মনে পড়ছে না, কিন্তু উনি যখন বলেছেন তখন তার কিছু সারবত্তা বা যুক্তি থাকবে বলেই আমার ধারণা। নিশ্চয়ই থাকবে। উনি অনেকটা ভেবেই কথা বলেন। এইটা আমি খুব একটা মানি না। মানি না এই কারণে সুর সহজ বলে ওরকম কিছু হয় না। সুরটা গানের সঙ্গে অ্যাপ্ট কিনা এটাই হচ্ছে বিবেচ্য। যে গান ধরো কন্ডাক্টর গানটা হচ্ছে, যদিও কন্ডাক্টরের সুরটা একটা নাম করা সুর থেকে নেওয়া, কিন্তু আমি বলছি এরকম অনেক গান আমাদের আছে সেই কথার সঙ্গে সাজুজ্য আছে কিনা সুর। সহজ সুর বলে ওরকম কিছু হয় না। ধরো আজকে একটা কেউ রক গান করছে, তার এক রকমের সুর তৈরি হচ্ছে, তো সে যে ধরনের প্যাটার্ন করতে চাইছে সেই অনুযায়ী সুর করছে। আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে আজকে এই ধরনের গান বাকি যারা যারা যেরকম সুর করছে সেগুলো গাওয়াটা যত সহজ, চন্দ্রবিন্দু গাওয়া অত সহজ নয়। তুমি দেখবে চন্দ্রবিন্দু চট করে কেউ যার জন্য গাইতে পারে না। মানে আমি বলছি সুর তো শুধু সুর না, সুরের সঙ্গে অনেকটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক কিছু আছে। আজকে ধরো তুমি ব্রহ্মাজানেন যদি গাইতে যাও বা তুমি জুজুও যদি গাইতে যাও, সেই গানটা গাওয়াটা কিন্তু মানে তুমি বলছো যে হয়তো হয়তো তুমি গান ভালোবাসো বলে আমাদের তুমি গাইতে পারছো, কিন্তু আমি বলছি একটা এমনি গায়ক আমি দেখেছি সে কিন্তু গাইতে পারে না সহজভাবে। তার কারণ ওর ওই সাউন্ড ডিজাইনটার মধ্যে কিন্তু আমি বলছি উপল বা সুরজিতের এমনভাবে জিনিসটাকে সাজিয়েছে, সেটা সেটা মানে অ্যাপারেন্টলি সহজ মনে হলেও তাতে অংশ নেওয়া বা আলাদা করে ওটাকে গাওয়া খুব সহজ না। ফলে সহজ সুর বলে কিছু হয় না সে অর্থে। হ্যাঁ, এই জিনিসটা যে খুব উত্তপ্ত করে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা এখন গোটা পৃথিবীতেই খুব চলছে, খুব চলছে। মানে দেখো, এটা ছিল চিরকালই। ধরো প্রতিদ্বন্দ্বীতে দেখানো হলো যে একজন নার্স, তিনি দেহ ব্যবসাও করেন, সঙ্গে সঙ্গে একটি নার্সের সংগঠন বিরাট প্রতিবাদ করলো যে এখানে বলা হয়েছে সব নার্সই দেহ ব্যবসা করেন। সত্যি খুব বিরক্ত হয়েছিলেন উনি, এক রকমের একটা অ্যাপোলজি চেয়ে এটে ব্যাপারটাকে মিটিয়েছিলেন। সেই বিরক্তি ওর বহুদিন ছিল, মানে অনেকবার বলেছেন যে এই দেশে ভালো করে ছবি করা যায় না ইত্যাদি। এবার এটা এখন বহু গুণ বেড়ে গেছে, মানে যেন মনে হচ্ছে যে বহু মানুষ সকাল থেকে উঠে কিসে আমাকে আঘাত করলো সেটা বোঝার জন্য মুখিয়ে আছেন আর কি, এবং সেটা নিয়ে একটা প্রতিবাদ করছেন। এবার দেখো, সবসময়ই পলিটিক্যাল কারেক্টনেস ভালো জিনিস। যারা প্রান্তিক, যারা বঞ্চিত বা যারা কোনোভাবে নিপীড়িত, তাদের অধিকার নিয়ে সচেতন হওয়া বা অন্যকে সচেতন করা খুব জরুরি জিনিস। কিন্তু যদি আমি যে কোনো একটা শিল্পকে তার নিক্তিতে বা শুধুমাত্র তার নিক্তিতেই বিচার করতে বসি, তাহলে ঝামেলাটা হচ্ছে শিল্পের রসটার আর কোনো, সেটাই শিল্পের রসটা নষ্ট হয়ে যায়, বা ওই রসটাকে আমি অ্যাড্রেসই হয়তো করছি না। আমি একটা লেখায় লিখেছিলাম যে ধরো গুপি গাইন বাঘাবাই, তুমি বললে এই গোটা সিনেমাটায় কোনো মেয়ে নেই কেন? মানে মেয়েরা কি যুদ্ধ করে না, মেয়েরা কি যুদ্ধ থামায় না, মেয়েরা কি মজা করে না, মেয়েরা কি গান গায় না? আর দুটো মেয়ে আছে, তাদের ধরা হচ্ছে শুধুমাত্র ছেলের প্রাইজ হিসেবে। যে এবং শেষকালে বলা হয় রাজকন্যা কি কম পড়িতেছে? এখানে রাজকন্যার সঙ্গে তুমি একটা বস্তুর তুলনা করলে, কম পড়ে কি? রসগোল্লা কম পড়ে, এগরোল কম পড়ে, কিন্তু মানুষ তো কম পড়ে না। এইভাবে অবজেক্ট হিসেবে দেখলে বলে একটা বিরাট তুমি হই হই তুলে দিতে পারো, এবং সেটা যে একদম সত্যি আপত্তি নয় তাও আমি বলছি না, হতেই পারে এটা একটা আপত্তি। কি হীরক রাজার দেশেতে একজন মাত্র মহিলা বোধহয় উদয়নের মা, আর কোথাও নেই। হ্যাঁ, ফেলুদায় কোথাও তুমি মেয়ে দিচ্ছ না, শুধুমাত্র তোপসের মা একবার ট্রেনে টাটা করছে, মিসোজিনিস্ট বলতেই পারো। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হয়তো অংশ তো সত্যিও, যে সত্যি মিসোজিনিস্ট বলে এটা করেননি, কি উনি মনে করেছেন কেন যে ছোটদের ইয়েতে কেন ফেলুদা প্রেমিকা নেই কেন? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা করলে যেটা হবে, এই ছবিগুলোর মূল রসটাকে তুমি বোধহয় অপমান করলে। মানে গুপি গাইন বাঘাবাইনের মূল রসটা সেটা মেয়েকে অপমান করছে বা এইসব দিয়ে তো নির্ধারিত হচ্ছে না। ফলে তোমাকে একটা শিল্প দেখলে শিল্পটা কি সেটা তো আগে বুঝতে হবে, তারপর তুমি তা, কিন্তু তুমি তার আংশিক একটা সত্যনত্ব ধরে খুব ঝামেলা পাকিয়ে দিও। এটা আগে সেমিনার বাজরা করতেন, কারণ তাদের তো একটা পেপার প্রেজেন্ট করতে হয়। কিন্তু এখন হয়েছে কি, এই মুরব্বিয়ানাটা, অনেকেই সেমিনার বাজ হয়ে সোশ্যাল মিডিয়া এসে তো মুরব্বিয়ানাটা অনেক সোজা হয়ে গেছে।
আর পলিটিক্যাল কারেক্টনেস একটা দিক থেকে দেখলে খুব প্রণম্য বিষয় হলো খুব সোজা, কারণ তুমি একটা ছবি দেখলে দেখে বলে এই মেয়েটাকে বোকা দেখানো হয়েছে কেন, মিসোজিনিস। উনি কৃষ্ণাঙ্গ ওনাকে এই কিছুদিন আগে তোমার সবার তুমি জানো 2018, এখন তো সবে 2019 শুরু হচ্ছে, ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামস ফাইনাল খেলছিলেন, সেখানে একটা ঝঞ্ঝাট হয়, 3টে ঝঞ্ঝাট হয় অ্যাকচুয়ালি। প্রথমে কোচ ওকে ইশারা করেন, সেই জন্য আম্পায়ার বলেন, ওয়ার্ন করেন যে কোচ তোমাকে একটা জেস্চার করছে। তারপর সেরেনা উইলিয়ামস একটা পয়েন্ট হারিয়ে রেগে র্যাকেটটা ভেঙে ফেলেন, তখন তার একটা পয়েন্ট কেটে নেওয়া হয়। তারপরে উনি বলেন আম্পায়ারকে চোর বলেন, তখন তার একটা গেম কেটে নেওয়া হয়। তখন সেরেনা উইলিয়ামস বলেন যে ওখানে দাঁড়িয়ে বলেন যে এটা সেক্সিস্ট, আমি মেয়ে বলে আমার সঙ্গে আচরণ করা হচ্ছে, কোনো ছেলে হলে এরকম আচরণ করা হতো না। বহু নারী এবং পুরুষও তাকে সাপোর্ট করেন। পরের দিন হেরাল্ড সান, অস্ট্রেলিয়ান একটা কাগজ, একটা কার্টুন বের করে। সেই কার্টুনটা কি না, একটা র্যাকেট সেরেনা উইলিয়ামস দাপিয়ে ভাঙছেন আর কি, এবং পাশে একটা চুষি কাঠি পড়ে আছে, মানে একটা ট্যান্ট্রাম থ্রো করা বাচ্চার মতন সেরেনা উইলিয়ামস এটা করছেন। আর আম্পায়ার ইয়েকে ডেকে, ওই জাপানি মহিলা, আমি নামটা ভুলে যাচ্ছি, কি নেওমি কিছু একটা, তাকে বলছেন যে কান্ট ইউ জাস্ট লেট হার উইন, মানে এরম ট্যান্ট্রাম করছে, তার চেয়ে ওকে জিততে দাও। নেওমি ওসাকা বোধ এরকম কিছু একটা নাম মহিলার, আমি নামটা ভুলে যাচ্ছি। এইবার পরের দিনই এই হেরাল্ড সানকে ধুইয়ে দেওয়া হয় যে এই কার্টুনটা হচ্ছে রেসিস্ট এবং সেক্সিস্ট। এবার যিনি কার্টুনটা এঁকেছিলেন এবং সম্পাদক হেরাল্ড সানের, তারা বলেন তা কেন, আমরা বলছি যে উনি একজন ব্যাড স্পোর্ট, মানে আনডাউটেডলি তিনি পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন টেনিস প্লেয়ার, কিন্তু উনি স্পোর্টসম্যান স্পিরিটটা দেখাননি, সবেতে আপত্তি করছেন, র্যাকেট ভেঙে ফেলছেন, সেটা কেড়ে নিলে চোর বলছেন, এটাকে আমরা সাপোর্ট করি না, না এটা সেক্সিস্ট, এটা মেয়ে বলে তোমরা করছো, এবং রেসিস্ট কেন, তার কারণ কার্টুনটায় সেরেনা উইলিয়ামসের ফিজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে এক্সাজারেট করে দেখানো হয়েছে। এবার ব্যাপার হচ্ছে কার্টুনে এটা চিরকাল হয়, ইন্দিরা গান্ধীর নাকটা এত বড়, নরসিংহ রায়ের ঠোঁটটা এত মোটা, এটা করাই হবে, মানে আমাকে কার্টুন আঁকলে সেটা এত রোগা করে দেওয়া হবে, ততটা রোগা হয়তো আমি নই, কিন্তু সেইটাই রেগে যেতে শুরু করলে, এবং সেটাকে তুমি যদি, এবং তাবড় লোকরা, মানে পৃথিবীর তাবড় ইন্টেলেকচুয়াল এটাকে সেক্সিস্ট বললো, এবং বললো যে এই কার্টুনিস্টকে হ্যান্ড করা যায়, তারা আবার তার বিপক্ষে তারা আবার করলেন কি, সেরেনা উইলিয়ামসের এই পূর্ববর্তী কার্টুনগুলোকে সংকলন করে দেখালেন, দেখো এখানেও ফিজিক্যাল অ্যাট্রিবিউটগুলোকে এক্সাজারেট করা হয়েছে, কিন্তু কেউ কোনো কথা শোনে না। মানে একটা অত্যন্ত মধ্যমানের ছবি, তাতে যদি লেসবিয়ান একটা অ্যাফেয়ার দেখানো হয়, সেটা কানে বেস্ট ফিল্ম পাচ্ছে। এবার এর মানে এই নয় যে সমকামিতার আমি বিরুদ্ধে, কিন্তু এটা কি হচ্ছে বলতে, রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। ও সমকামিতা দেখিয়েছে, তাহলে ছবিটা বোধহয় খুব ভালো, আরে ছবিটাকে তো ছবি হিসেবে দেখতে হবে। আমি যদি ধরে নিই যে সব কৃষ্ণাঙ্গই খুব ভালো, কোনো কৃষ্ণাঙ্গ একটুও কটু কথা বলে না, হ্যাঁ সব সমকামী তুলনাহীন ইন্টেলেকচুয়াল, এর মানে হয় না। মিশেল ফুকো তুলনাহীন এবং সমকামী, আমি কাউকে সমকামিতার জন্য এতটুকু ডিসক্রিমিনেট করতে পারি না, কিন্তু তার উল্টো দিকে গিয়ে আমি যদি শুধু সমকামী বলেই একটা পুরস্কার দিয়ে দিই, সেটাও তো সমকামিতাকে অপমান করাই হবে। মুশকিল হচ্ছে এখন পলিটিক্যাল কারেক্টনেসটা এইভাবেই টুটি টিপে ধরছে, এবং আমি বলছি বরং আমাদের এখানে বাংলায় ফেসবুকে খুব গালাগাল চলে, সবাইকে পলিটিক্যালি কারেক্ট করার চেষ্টা করা হয়, বরং বহির্বিশ্বে এটা আরও অনেক বেশি, মানে সেখানে মানে জুরি হেডকে বলতে হচ্ছে আসুন আমরা একটা ছবিটার মেরিটে প্রাইজ দিই, ছবিটা উচিত কথা বলেছি কিনা সেটা নিয়ে প্রাইজ দেবো না। শিল্পে উচিত কথা বলা যেতেই পারে এবং বলা খুব ভালো, অনুচিত কথাও বলা যেতে পারে। শিল্পের সঙ্গে সম্পর্ক হচ্ছে সত্যের, ঔচিত্যের নয়। আমার যদি ফ্যান্টাসি হয় যে আমার একজন গুরুজনের সঙ্গে আমি তেড়ে যৌন সঙ্গম করব, সেটাকে ঠিক করে লেখাটাই শিল্প। না এটা উচিত নয় বলে পিছিয়ে যাওয়াটা, এই পলিটিক্যাল কারেক্টরা খুব ভালো কাজ করছেন, কিন্তু মুশকিল হচ্ছে তারা ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে আর এটা করা যাবে না। আর শিল্পের শত্রুই হচ্ছে ফতোয়া, কোনো রকম নিষেধ শিল্পে চাপানো যায় না, মানে সারা পৃথিবীতে এইভাবে হয়ে এসছে। আগে দালি যখন প্রথম ক্যানভাসে আঁকলেন যে একটা লোকের পেছনে পায়খানা লেগে আছে, বিরাট ঝামেলা হয়েছিল, মানে এটা তো এটা করা যায় না, কত করা কেন যাবে, সব করা যাবে, দেখো না, পড়ো না, সমালোচনা করা হচ্ছে। পলিটিক্যাল কারেক্টরা তো বলছেন না যে মানে সমালোচনাই করছেন, কিন্তু সমালোচনাটা শুটটা হচ্ছে অনেকটা ফতোয়া। এইখানে আমার আপত্তি, করুন না, করে ধুইয়ে দিন যে এটা করতে পারো না, তুমি এখানে নারীকে ছোট করতে পারো না, ঠিক আছে মানলাম, মানে তার কোনো মানে নেই। মানে শিল্প করতে গেলে অনেককেই, আর বিশেষ করে কমেডি, তুমি যে কথাটা বললে, আমরা মজার কথা মানেই কি বলতো, কোথাও না কোথাও কেউ চটে যাবে, মানে হিউমার এসেনশিয়ালি পলিটিক্যালি ইনকারেক্ট, একদমই তাই। মানে যা ওই কার্টুনিস্টও বলেছিলেন যে কার্টুন রিডিকিউল করে, এবার সেখানে যাকে করবে সে তো চটবেই, তাই না? এবার তুমি যদি বলো না রিডিকিউল করছো কেন, ওর মনে লাগছে, তাহলে কার্টুন যদি সমস্ত রসিকতাই তুলে দিতে হয়। চন্দ্রবিন্দু প্রসঙ্গে কি এই পলিটিক্যাল ইনকারেক্টনেস ব্যাপারটা এসছে, মানে কেউ কি অভিযোগ করেছে? আমি সোশ্যাল মিডিয়ায় আমি প্রচুর দেখছি, মানে আজকালকার মেয়েগুলো সব ক্যাট, মানে সেটাকে
অ্যাজ আ চন্দ্রবিন্দু ফ্যানাটিক আমাকে ডিফেন্ড হ্যাঁ, করতে হয়েছে বাবা। আমাদের প্রথম খুব বড় একটা সাক্ষাৎকার হয়েছিল এবং ঋতুপর্ণ বলে একটা অনুষ্ঠান হতো, সেখানে যেরকম ত্বকের যত্ন নিনের জন্য মানে একদম আচ্ছা। সেক্সিস্ট বলে আচ্ছা। অভিযোগ করেছিল। হ্যাঁ, আচ্ছা। তো এরকম অনেক অনেক দিন গান, আগে না? অনেক গানের অনেক দিন জন্য, আগে। অনেক দিন আগে। মানে দেখো সে তো তাহলে যে কোনো অনেক স্টিরিওটাইপই গানের কিছু জন্যই একটা আমাদের, ত্বকের বলেছেন। যত্ন নিলে যেমন একটা বলা হয়, ঋতুপর্ণ বলেছিলেন যে একটা মেয়ে শুধু ত্বকের যত্ন নেয় নাকি, ছেলেরাও নেয়। তখন যদিও অতটা নিত না, মানে তাহলেও হ্যাঁ, এখন নিতেই পারে। এখন গানটা মোটামুটি একটা জায়গা পেয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে তা- ছেলেদেরও কথা যেহেতু হচ্ছে ফেয়ারনেস সে তো- ক্রিম বেরিয়েছে, একটা স্টিরিওটাইপ ধরে তো কাজ করতেই হবে, করাই যায় রে বাবা। আমি সেটাই বলছি, দেখো যে কোনো একটা জিনিস তো আগে তুমি খোলা মনে গ্রহণ করবে। তুমি যদি প্রথম থেকেই আগে একটা ত্রুটি নির্দেশ করবো বলে ঝাঁপিয়ে পড়ো, সব কিছুতেই করা যায়, অ্যাবসার্ড ভাবে করা যায়। সেইটা তার মানে এই নয় যে তুমি পলিটিক্যাল কারেক্ট কোনো আপত্তি করবে না, অফকোর্স করবে, মানে গাদা গাদা আপত্তিই করতে পারে লোক, করা উচিত। কিন্তু সবসময় যে তোমায় দেখতে হবে ইন্টেনশনটা কি, মানে এটা কি সত্যি অমুককে আঘাত করার জন্য করা হচ্ছে নাকি এটা একটা মজার ক্যারেক্টার। এবার সব ক্যারেক্টার তো একটা কিছুর প্রতিনিধি নয়। মানে একজন মেয়ে বোকা আমি দেখালাম, তাতে আমি বললাম যে সমস্ত মেয়ে পৃথিবীর বোকা, মানে সেটা বললাম কিনা সেটা শিল্পটা থেকে বিচার করতে হয়। আগেই তুমি যদি বলো ও একটা মেয়েকে বোকা দেখিয়েছি তার মানে ও মনে করে পৃথিবীর সব মেয়ে বোকা, তাহলে সেটা একটু বাড়াবাড়ি হচ্ছে আর কি। এইটা খুব বেড়ে গেছে, ভারতে তো বাড়ছেই। ধরো পদ্মাবত আমাদের এখানে কিছু জায়গায় বলা হচ্ছিল যে হিন্দু সেন্টিমেন্টকে হার্ট করে, আবার মালয়েশিয়া ব্যান করা হয়েছে কারণ বলা হচ্ছে পদ্মাবত মুসলিম সেন্টিমেন্টকে হার্ট করে। ফলে হার্ট একবার হতে শুরু করলে কিচ্ছু তুমি করতে পারবে না, সব কিছুই সব সেন্টিমেন্টকে হার্ট করে। সেই পথের মাচালির পর একজন সরকারি আমলা সত্যজিৎকে ডেকে বলেছিলেন যে আপনি কেন এটা দেখালেন যে এইভাবে দুর্গা মারা গেল, ওরা দুঃখ পেয়ে গ্রাম ছেড়ে চলে গেল। গ্রাম ছেড়ে চলে যাবে কেন? আপনারা বলুন যে হরিহর সর্বজয় এবং অন্যান্য কিছু গ্রামবাসী মিলে ওখানে একটা ব্যবস্থা তৈরি করুক যাতে আর কোনো বাচ্চা এভাবে মারা না যায়, যাতে একটা ওষুধের ব্যবস্থা করা যায়। সেইটা দেখান যে গ্রামবাসীরা মিলে একটা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, তার জায়গায় তারা কাশি চলে গেল। এটা তো একটা মানে বাংলা গ্রাম উন্নয়নের বিরুদ্ধে একটা কথা হবে। এবার সত্যি এইভাবে তো বিচার করা যায় না, এইভাবে বিচার করলে ভারী মুশকিল হয়ে পড়ে, তাহলে আর শিল্প হয় না। চলচ্চিত্র আস্তে আস্তে ডকুমেন্টারিতে মানে হ্যাঁ, সরকারের না, দেশে শোনো, ডকুমেন্টারি যদি হবে। সত্যি এরকম হয় যে সবটা পলিটিক্যালি কারেক্ট শিল্প হতে শুরু করলো, কোনো একটা দিন যদি আসে, তাহলে শিল্পের পক্ষে ঘোর দুর্দিন, কারণ শিল্পটা খুব ডাল হয়ে যায়, সেটাই। অতি বোদা বাজে, খুব উচিত। মানে শিল্পের তাহলে একটা ভ্যাটিকান সিটি তৈরি হবে আর কি, কোনো হ্যাঁ, মানে নেই। যারা নির্দেশ দেবে। ওর কোনো অর্থ নেই। মানে পলিটিক্যালি কারেক্ট হওয়া ভালো, কিন্তু শিল্পটা বোঝাও ভালো। বেরসিক পলিটিক্যালি কারেক্ট যা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে, তাহলে ভারী মুশকিল। আর সাধারণত আমি দেখেছি পলিটিক্যাল কারেক্টনেসের সঙ্গে সঙ্গে ল্যাক অফ সেন্স অফ হিউমার খুব যায়। না, এটা আগে এতটা ছিল আমি না। বলতে পারবো না যে কেন, কিন্তু এটা খুব চলে আর কি। একেবারেই তাই। হালে এটা অনেক বেশি বেড়েছে। তার সারা কারণ হচ্ছে পৃথিবীতেই যে- বেড়ে হ্যাঁ, গেছে। তার কারণ আমার মনে হচ্ছে যে কোথাও একটা মানে দেখো মূলত লেখালেখি হয় কি সোশ্যাল ফোরামগুলোতে আমি দেখেছি লেখালেখি হয়, সেখানে ম্যাক্সিমাম লোকই এমন জিনিস লেখার চেষ্টা করে যাতে সে একটা খুব মানে একটা বাহবা লাইক পায় আর কি, মানে যাতে তাকে ভালো বলে সবাই আর কি, এবং পয়েন্ট পাওয়ার মতন আর কি। এবং এই পলিটিক্যাল কারেক্টনেস অনেক- খুব সহজ, মানে এই মুরব্বিয়ানাটা খুব সহজ, এটা আমি বলছি। মানে এটা চট করে তুমি ধরে ফেলতে পারবে, মানে Exactly. যে এই চরিত্রটা অমুক ধর্মীয় সম্প্রদায়, এই চরিত্রটা খল, তার মানে ওই অমুক ধর্মীয় সম্প্রদায়। আরে ওভাবে হয় না সব সময়। ইন্টেনশনটা ওই শিল্পটাকে নিয়ে সত্যি যতটা সে সিরিয়াস, তার থেকে অনেক বেশি সিরিয়াস আমি বলছি তার নিজেকে প্রকাশ করার ব্যাপারে। ওটা চট করে হ্যাঁ, একটা এইটা হচ্ছে জায়গাটা, বুঝেছো, যে আমি এইটার ব্যাপারে সত্যি সিরিয়াস, যে আমি চন্দ্রবিন্দুর গান নিয়ে সত্যি কথা বলছি নাকি আমি তার একটা অংশ তুলে আমি নিজেকে আর একটু হাইলাইট করতে পারি কিভাবে, যাতে এই লেখাটা পড়লে আরো সবাই হই হই করে ওঠে আর কি। তো এখন হচ্ছে এরকম একটা অংশকে খুঁটে নিয়ে সেটাকে নিয়ে একটা অদ্ভুত মূর্তি বানানোর চেষ্টা চলছে। নতুন গান যেগুলো হচ্ছে তার মধ্যে অনিবার্যভাবেই দেখবে কিছু না কিছু উপাদান তার ঢুকে যাচ্ছে, সেটা তো মানে সেটা ওর নতুন গানের মধ্যে হয়তো এমন কিছু শব্দ আছে যেখানে আমি বলছি আমাদের তো গান তুমি দেখবে যে সময়ের আমরা গান লিখেছি সেই সময়ের কিছু না কিছু কিন্তু সে গানের সঙ্গে আলগা হলে ভাবে হলেও মিশে আছে, একদম চোখে আঙুল দিয়ে হয়তো একটা জিনিসটা বলা নেই, কিন্তু খুঁজলে সেটা পাওয়া যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে এই সোশ্যাল মিডিয়া বা এই যে প্ল্যাটফর্মগুলো এটা তো একটা আশ্চর্য আশীর্বাদের মতো জিনিস, যে এই জিনিসটা তো হবে কোনোদিন ভাবিনি, যেরকম একটা আলাদা বিশ্ব তৈরি হবে যেটা সত্যি সত্যি ভার্চুয়াল, এবং সেখানে এতগুলো মানুষ আমাকে মানে কমিউনিকেট করতে পারবে, বিভিন্ন জায়গা থেকে তার সাথে আমি আদান প্রদান করতে পারবো। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এখন যেটা মনে হচ্ছে যে যা হয় আমাদের এখানে তো এমন মানুষজন রয়েছে যারা সবসময় সবকিছু ঠিকভাবে ব্যবহার করতে পারে এমন না, ফলে একটা অংশের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা এইটুকু করলেই হবে,
কিন্তু আমি তোমায় বলছি যে অনেক কাজের ক্ষেত্রে ধরো আজকে আমরা যদি চন্দ্রবিন্দু যদি গান শুরু করতাম, তখন আমাদের কিন্তু আর ক্যাসেট কোম্পানির প্রয়োজন হতো না, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই গানটা পাবলিশ করতাম। এরমও দিন আসতে পারে যে আর হয়তো যেখানে আমরা যেরকম বললাম ফিজিক্যাল ফরম্যাটে যাব না, তখন সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের সব থেকে বড় হাতিয়ার হবে, যে আমরা সেখানেই আমাদের লেখা প্রকাশ করতে পারবো, গান প্রকাশ করতে পারবো। সিনেমাও কদিন বাদে ওখানে রিলিজ হবে, মানে সিনেমাও আমার মনে হয় না আর বড় বড় হল দরকার আছে, হ্যাঁ, তো ওই একদম 3D 4D টাইপের সিনেমা ছাড়া। তো সোশ্যাল মিডিয়ামের একটা মানে কি বলবো, একটা বিরাট একটা শক্তি আছে, মানে সেই শক্তিটাকে আমি বলছি এখনো কিন্তু খুব সৎভাবে লোকে যে দেখতে শিখেছে, ব্যবহার করতে পারছে তা নয়, বরং অন্যের কাজের নিরিখে সেটা নিয়ে আলোচনা সমালোচনা এইসবই চালাচ্ছে। সে নিজে কতটা কন্ট্রিবিউট করছে এটা এখনো লোকে কিন্তু ভাবছে না, নিশ্চয়ই করবে আর কি, নিশ্চয়ই করবে। একটা কবি, সাহিত্যিক বা ফিল্ম মেকার বা একজন সং রাইটারের কাছে এটা একটা আশীর্বাদ। লিরিক্স, চন্দ্রবিন্দু লিরিক্স তো আমরা ওই যখন 11-12 পড়ি, মধ্যে একটা ধারণা ছিল যে ওয়েল অনিন্দ ওই প্রেম ট্রেম লিরিক্সগুলো লেখে, নর্মাল সফট লিরিক্সগুলো, আর চন্দ্রিল আর কি জটিল আটেল জিনিসগুলো লেখে। তো এইটা কতখানি সত্যি, মানে আমরা জানি কিছু এটা ঠিক একদম দারুণ, না না কখনোই ঠিক ধারণা নয়, কারণ অনিন্দ প্রচুর অসামান্য মজার গান লিখেছে, হ্যাঁ, একই সঙ্গে তুলনাহীন প্রেমের গান লিখেছি, আমিও একটা তো প্রেমের গান চেষ্টা করেছি, সব রকমই হয় আর। তবে সবচেয়ে জটিল লিরিকগুলো যে আমি লিখি এটা এটা ঠিক হয়তো কিছু একটা গানের এক্সাম্পল দাও যেটা তোমরা দুজন একসঙ্গে লিখেছো, এরকম নিশ্চয়ই গান আছে। খেলতে সচিনী খেলতে একসঙ্গে সচিনী, লিখেছি, আচ্ছা, চন্দ্রবিন্দু একসঙ্গে লিখেছি, আমার শহরে একসঙ্গে লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা একসঙ্গে লিখতে পারি তো, অন্তহীনের গানও তো আমরা একসঙ্গে লিখেছি, হ্যাঁ, ফেরারি মন, যাও পাখি সব তো একসঙ্গেই লেখা। না, আমাদের মধ্যে একটা কাইন্ড অফ ইনসাইড জোক ছিল ওই ভিনদেশি তারা, হ্যাঁ, ভিনদেশি তারাতে ওই বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে, তো আমরা বলতাম ও এইটা মানে অনিন্দ লিখেছে, মানে খুবই সেন্টিমেন্টাল একটা। তারপর অনিন্দ একটা বাথরুম ব্রেক নিতে গেছে, চন্দ্রিল এসে লিখে দিয়েছে রাস্তা পার হয়ে সব না না, একটা কথা শোনো, আমাদের আগের যে অ্যালবামগুলো তার সঙ্গে সবসময় পুরো লিরিক্স কে লিখেছে সব দেয়া থাকে, তাহলে তোমরা হয়তো সেগুলো মন দিয়ে ফলো করোনি, কারণ প্রত্যেকটা গান কে লিখেছে এটা একদম আমরা ভালো করে কে লিখেছে কে লিখেছে পুরোটাই অনিন্দ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে আমাদের সব ক্যাসেটের সঙ্গে ওই একটা ইনলে কার্ড যেটাকে বলে, সেটা ওই ফোল্ড করে করে তাতে সমস্ত লিরিক দেওয়া থাকতো, এবং তার আগে কে 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 লিখেছে, কে সুর দিয়েছে একদম স্পেসিফিক্যালি লেখা থাকতো। এবার আন্দাজ করতে চাইলে হয়তো অনেকে পারে না, তাও আমার কাছে আশ্চর্য লাগে, কারণ আমার আর অনিন্দ লেখার ধাঁচটা একদম আলাদা বলে আমার মনে হয়। অনেকে দেখছি গুলিয়ে ফেলে, আমি বুঝি না, গুলিয়ে ফেলাটাও না এক ধরনের অদ্ভুত জিনিস, কারণ আমাদের যারা ফ্যান তারা গুলিয়ে ফেলে অনেক সময়। কোনো উপলের গান নিয়ে আমি হয়তো প্রশংসা পেয়ে গেলাম যে খুব ভালো গিয়েছো বলে, ফলে আমি বুঝতে পারি না যে তারা কিভাবে গানটা শোনে, কারণ এটা তো আমাদের এখন তো আমি বুঝি মোবাইলে শোনে কে লিখেছে বুঝতে পারে না, লিরিকের কিন্তু হ্যাঁ, মানে চন্দ্রিল আর আমার লিরিক সত্যি এতটা আলাদা, না বোঝার কিন্তু কোনো জায়গা নেই। আমিও সত্যি ভাবতেই পারি না যে আমার অনিন্দ আমাকে খুব বড় একজন, মানে তিনি কাগজেও লেখা হয়েছে, কাগজে এমন অনেক গান হয়েছে যেটা হয়তো ওর লেখা গান, হয়তো একটু সফট গান বলে আমার নামে চালিয়ে দিয়েছে, বা একটা কোনো ফাজিল গান যেটা আমার লেখা একটু ফাজিল বলে চন্দ্রিলের নামে চলে গেছে। হ্যাঁ, যেমন দুনিয়া.com অনিন্দর লেখা, কিন্তু সবার ধারণা আমার লেখা, যেহেতু ওটা গেয়েছেও। হ্যাঁ না, ওটা আবার সবার ধারণা উপল গেয়েছে, ওটা আবার সবার উপল, তুই গেয়েছিস আমি গেয়েছি জানে না। বাংলা মানে বাংলা সাহিত্যের একজন মাইল ফলক বিরাট একজন কবি আমাকে এসে বলেছিলেন যে তোমার ভিনদেশি তারা গানটা আমার খুব ভালো লাগে, তখন আমি বললাম ভিনদেশি তারা তো আমার লেখা না, তখন উনি বললেন ওমা একদম তোমার ছাপ। আমি বললাম না, আমার ছাপ পেলে হবেই না, কারণ ওটার মধ্যে কখনোই আমার ছাপ নেই, ওটা একদম মানে সিগনেচার অনিন্দর গান, মানে ওই গানটা শুনেই বলে দেওয়া যায় যে এটা চন্দ্রিল লেখেনি, কিন্তু ওর মনে হয়েছিল যে আমি লিখেছি, মানে এটা খুব অদ্ভুত লাগে। প্রথম আমাদের একটা খারাপ লাগা থাকতো কোনো কাগজ টাগজে বেরোলে, যেরাম হয় আর কি। না এখন সত্যি কিছু এসে, কিন্তু ঠিক আছে, এখন জড়িয়ে পটকে এতগুলো বছর পেরিয়ে গেছে, এর গান ওর গান এক ভূমির সাথে আমাদের গান লোকে গুলিয়ে ফেলছে, তাহলে আমার আর চন্দ্রিলের লিরিক গুলিয়ে ফেলবে, এতে আর আশ্চর্য না। তবে এটা আমরা নিশ্চিত যে আজ নয় কাল, কাল নয় পরশু আমরা তো একটা বই বার করবো যাতে চন্দ্রবিন্দু সব লিরিক থাকবে, তাই থাকবে, ওটা যখন সে কিনবে কেউ, অবশ্যই কিনবে, লিরিকের সাথে মানে বই একটা থাকে না, মানে বই আমরা দেবো না, কিন্তু তাতে আমরা লিখে দেবো কে কোনটা লিখেছে, ফলে বাবা দেখে নাও, কেউ কিছু বললে বলবো ওটা দেখে নাও, তাহলে আর কোনো ঝামেলা থাকে। হ্যাঁ, ওটা বড় বড় করে 40 পয়েন্টের নাম দিয়ে নামটা দিয়ে দেবো যে কে কোনটা লিখেছে। চন্দ্রবিন্দুর গানে মেয়ে নেই কেন, মানে এইটার
অলরেডি তুমি একটু আগে উত্তর দিয়ে দিয়েছো, মানে এখানে আমি গুপি গাইন বাগাবাই নিয়ে দিয়েছে এখানে। না না মিসোজিনির অভিযোগ করছিলাম, আমি জাস্ট জানতে চাইছি কেন মেয়ে না না নেই? তার কারণ হচ্ছে খুব সোজা। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের মানুষ, আমরা যখন গান লিখতে শুরু করেছি, আমরা যখন বড় হয়েছি, তখন আমাদের জীবনেও মেয়ে ছিল না, আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং মেয়ে ছিল না। এবং আমাদের গানে তো তাই আছে, মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসছো না, মানে যেরকম হয়। এবারে একটা টিপিক্যাল যে মানে যারা আগে শিল্প করতো আর কি, টিপিক্যাল বাঙালি শিল্পী যাদের চেহারাপত্র ভালো নয়, স্বাস্থ্য ভালো নয়, টাকাও খুব একটা নেই, কিন্তু তারা খুব কল্পনা করে, তারা খুব বইটই পড়েছে, তারা কাউকে প্রেম করে কিন্তু বলে উঠতে পারেনি, তাকে নিয়ে চলে গেল বড় লোক বা বাইক হাঁকড়ানো লোক, এটা তো একটা প্রায় ক্লিশে। সেটা আমাদের জীবনে ওই রকম ধরেই চলেছে এবং আমরা যখন গান গেয়েছি ওই রকমই লিখেছি, মানে সেইটাই। এখন যদি গান লেখো, না, আবার যদি লেখো, আমি তোমার তাহলে কথা কি- বলছি, তুমি এই প্রশ্নটা করছো, তার একটা বড় কারণ হচ্ছে তুমি আমাদের গানে কোনো নাম খুঁজে পাওনি বলে। আজকে ধরো তুমি যদি দেখো যে অঞ্জন দত্তর গানেই বা সে অর্থে নারী কোথায়, মানে আমি বলছি তুমি যদি আজকে ধরো যদি বেলা বসু তুমি দেখো, সেখানেও একটা প্রেমিকেরই সংলাপ। বেলা বসু আদৌ এক্সিস্ট করে কিনা আমরা জানি না, কিন্তু সে বলছে সে চাকরিটা পেয়েছে। বা মেরিয়ান, সে তো ওই রিক্সায় করে দুলে দুলে চলে যায়, Absolutely. তাকেও সে পায়নি। আর যদি নচিকেতা তুমি নীলাঞ্জনা দেখো, নীলাঞ্জনাকে কি নচিকেতা মানে আমি বলছি সে অর্থে তার প্রেমের কোনো জায়গা আছে মানে তুমি যেটা অর্থাৎ এক্স্যাক্টলি নারীকে দেখছো তো তুমি দূর থেকে, মানে পুরুষের দৃষ্টিতে, পুরুষের দৃষ্টি দিয়ে মানে দেখছো। একজন নারীর হয়ে বা নারীর হ্যাঁ। সমস্যাগুলো, এটা আমরা লিখিনি তার সোজা কারণ হচ্ছে আমরা ছেলে, আমরা বুঝি না ওটা, মানে আমরা যেটা জানি সেটা নিয়েই তো আমরা লিখবো রে বাবা। একজন আমাকে ফোন করেছিলেন একবার, তখন চন্দ্রবিন্দুর খুব নাম, তিনি মুসলমান, তিনি ফোন করে বলেছিলেন যে আপনাদের যে বাস্তবতা, আপনাদের গানের যে বাস্তবতা, তার সঙ্গে একজন সাধারণ বাঙালি মুসলমান যুবকের যে বাস্তবতা অনেকটা ফারাক, তা আপনারা কি সেটা ভেবে দেখেছেন? তখন আমি বলেছিলাম যে এটা একটা বড় পয়েন্ট হতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে আমি তো সেই বাস্তবতাটা জানি না। এবার তুমি বলতে পারো যে এটা আমার খামতি, রেসপেক্ট করার দায়ও নেই। না রেসপেক্ট করার দায় হয়তো আছে, কিন্তু আমি বলতে চাইছি যে সেটা আমরা পারবো না, আমরা মানে পারবো না। আমাদের একটা অপারগতা আছে। এবার তো, তুমি যে বলতে ধরো, পারো হ্যাঁ। কেন নয়, কেন তুমি একজন মুসলিমের বাস্তবতা জানছো না? এবার প্রশ্ন হচ্ছে ওইরকম দায় ঘাড়ে নিয়ে আমরা কিন্তু শিল্প করি না। তাহলে প্রথমে রিসার্চ, তারপর তোমায় না, আর তার চেয়ে বড় কথা, যদি সমস্ত সেকশন অফ সোসাইটি, মানে তুমি যেটা বলছো সেটা তো এই নয় যে মেয়ে নেই, কেন যেটা বলছে মেয়ে তো আছেই, মানে মেয়ের প্রতি কামনা তো আছে, আছে তো। গীত গোবিন্দ কি একটা মেয়ের প্রতি আছে। ডেডিকেটেড না? কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে একটা মেয়ের কথা কেন বলছো না, তুমি একটা ছেলের কথা বলছো, শুধু মেয়েটা তোমার একটা আকাঙ্ক্ষার অবজেক্ট, সেটা তো একটা মেয়েকে মানে নিয়ে। এরকমও তো হতে পারে একটা ডিসলিউশন মেয়ে, সে বলছে যে কি আর করব বলো সখা, প্রেম প্রেম Absolutely. সবই তো থোকা, মানে হ্যাঁ, এইরকম একটা absolutely, খুব lyrics। ভালো, এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করব যখন কেউ সেটা লিখবে, তবে প্রেফারেবলি সেটা একটা মেয়ে লিখলে ভালো হয়, ছেলেও লিখতেই পারে। কিন্তু আমার বক্তব্য এটাই যে আমরা সেটাই করেছি। আমাদের যদি চন্দ্রবিন্দুর কোনো একটা গুণ থাকে, সেটা হচ্ছে আমরা যেটা জানি আমরা সেটা করেছি, এর বাইরে আমরা যাওয়ার স্পর্ধা দেখাইনি বা চেষ্টা করিনি। বঙ্কিমচন্দ্র বলে যাহা জানিবেন তাহাই লিখিবেন। মানে না, আমাদের গানে তো খুব স্পষ্ট করে এটা রয়েছে, দেখবে খুব সমাজ শুধরানোর কিন্তু না, ভান নেই। একেবারেই না, না, কোনো সেটা- সময় আমরা সেই জ্যাকেটটা পরার চেষ্টা করিনি যেটাতে আমাদের একটু মহান প্রতিপন্ন করে, সেটা একটা কিন্তু প্রবণতা, আমাদের অন্তত। সেটা একটা প্রবণতা, যে প্রবণতাটা কিন্তু তারও কয়েক দশক আগেকার প্রবণতা। যে 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 ওই ধরনের শিল্পে তুমি দেখবে যে যেখানে আমি বলছি একটা সত্যি মানুষের ভালো করার একটা জায়গা কিন্তু তারা তৈরি করে দিয়ে যাচ্ছে। সেটা আমি বলছি যে মানে আমাদের ক্ষেত্রে আমরা সেইটা কিন্তু কখনো একটা গানকে, মানে একটা গানের সামিং আপ করছি ওইরকম একটা জায়গায় এনে সেটা আমরা করিনি, বরং অনেকটা ওপেন ছেড়ে দেওয়া আছে। না ধরো আমি ফলে- একটা কথা বলি যে ধরো আমি একটা বারান্দায় বসে একটা গান লেখার চেষ্টা করছি, তা সেইখানে কিছু মিস্ত্রি একটা পাইপ সারাচ্ছে এবং তারা একরকম তাদের মধ্যে কথাবার্তা বলছে, তাদের একরকম চেহারাপত্র যেটা আমার স্বাভাবিক যে মিলিউ তার সঙ্গে মেলে না। এবার তো এরকম প্রশ্ন উঠতে পারে যে যারা গরিব মেহনতি মানুষ, তাদের কথা কেন চন্দ্রবিন্দু বলেনি, মেয়েদের কথা বলেনি, অমুক সম্প্রদায়ের কথা বলেনি? হ্যাঁ, আমাদের কলকাতায় তো কত সম্প্রদায় আছে, তাদের কথা আমরা বলিনি। আমরা সেভাবে যারা হদ্দ গরিব, যারা খেতে পান না, যারা ফুটপাতে থাকেন, তাদের কথা বলিনি। অনেক কিছুই তো বলিনি, মানে সব কিছুই একরকম অভিযোগও করা যেতে পারে। কেন তুমি একটা মধ্যবিত্ত লোক, তুমি গরিবের কথা বলবে না? বলতেই পারে কেউ। আমরা বলিনি তার কারণ সত্যি সত্যি আমাদের মধ্যে সেটা নেই। সেটা গৌরবের কথা আমি বলছি না, কিন্তু এটা সত্য যে আমার মধ্যে অতটা গরিব দরদ নেই। আমি আমার মাইনের অনেকটা প্রত্যেক মাসে মোটেই গরিবকে দিয়ে দিই না, হয়তো সেটা উচিত, কিন্তু দিই না। আমি স্বার্থপর, আমি ফ্রিজ কেনার জন্য জমাই।
এবার আমার বক্তব্য হচ্ছে আমি যখন গান লিখবো বা ফর দ্যাট ম্যাটার যে কোনো শিল্প করব, আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে আমার সত্যিটাকে বলা। আমি আগেও বলেছি যে পলিটিক্যাল কারেক্টনেস যেটা বোঝে না সেটা হচ্ছে শিল্পের সম্পর্ক সত্যের সঙ্গে। আমি যদি একজন লোক হই যে সারাদিন এমন যৌনতার কথা ভাবি যেটা আপাতভাবে বিকৃত, আমি যদি সিনেমা করি তার সত্যটা তখনই, সেই সত্যটা তখনই প্যালপেবল সত্য হবে যদি আমি সেই বিকৃত যৌনতাটাকে পজিট করি। আমি যদি তার বদলে একটা অন্য কিছু করি, কোথাও না কোথাও এই ফাঁকিটা ধরা পড়ে বলে আমার মনে হয়। তা আমরা যখন গান লিখি আমরা আমাদের নিয়েই গান লিখেছি, আমরা ব্যর্থ প্রেমিক, আমি তোমাকে চাই তোমাকে পেলুম না, এই নিয়ে লিখেছি, কি করবো? এবার না একটা মেয়ের হয়ে এবার লেখা যাক, একজন সমকামীর হয়ে লেখা যাক, একজন মানে সংখ্যালঘুর হয়ে লেখা যাক, একজন গরিবের হয়ে লেখা যাক, একজন মাঝি, আহা সে সারাদিন রোদে জলে পুড়ে নৌকো চালাচ্ছে তার হয়ে লেখা যাক। কারোর এটা মনে হতেই পারে, আমাদের হয়নি। আমরা মনে করেছি আমরা শুধু আমাকে যতটুকু চিনি আমি আমারটাই লিখি, এইটাই চিনি, এর বাইরে পারবো না, এই জন্যই করি। অনেকে আমার জিজ্ঞেস করেছি তোমরা রক তেমন করে করো না, কারণ আমরা রকটা অতটা ভালো বুঝি না, এই জন্যই করি না। তোমার ভালো লাগা আর তোমার পারা এই দিয়ে তো নির্ণীত হবে তুমি কি করছো, আর তো এর বেশি কিছু হবে। এক্স্যাক্টলি, মানে এবার তুমি যদি বলো একটা পোর্ট্রেট আর্টিস্টকে যে তুমি শুধু পোর্ট্রেটই আঁকছো কেন, লুসিয়ান ফ্রয়েড মানে পৃথিবীর একজন শ্রেষ্ঠ পেন্টার বলে আমার মনে হয়, সারা জীবন পোর্ট্রেট আঁকছেন, পোর্ট্রেটকেই ভাঙচুর করছেন। তাকে যদি কি ল্যান্ডস্কেপ আছে, তুমি ল্যান্ডস্কেপ আঁকছো না কেন? জলের তলার জিনিস আঁকা যায় না কেন? মাছ একটা বস্তু নয় কেন? অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কান্দিন্সকি কি যা ইচ্ছে করছেন কেন? জ্যাকসন পোলাক কিছু পারছেন না? এটা যদি বলো তাহলে তো মুশকিল। ও পোর্ট্রেট আঁকছে, তুই পোর্ট্রেটের ভিত্তিতে বিচার করো না বাবা, পোর্ট্রেটটা ভালো আঁকছে কি না। আমাদের বক্তব্য এটাই, আমরা আমাদের চিনি, আমাদের যদ্দূর চিনি, আমাদের ভুল ঠিক, আমাদের সীমাবদ্ধতা, আমাদের প্রতিভা সবটা মিলিয়ে আমরা আমাদের উপস্থাপিত করতে পারি, এর বাইরে পারি না। বলাটা ডিফিকাল্ট। এটা এক্সেলেন্ট উত্তর, মানে অ্যাজ ইউজুয়াল তুলনাহীন একটা উত্তর আনন্দ দিয়েছে। কিন্তু আমি তবু আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই যে দেখো কাল্ট কাকে বলে। আমি যতদূর বুঝি কাল্ট হচ্ছে মেইন স্ট্রিমে নেই, কিন্তু একটা মেইন স্ট্রিমের বাইরে একটা ছোট দল তাকে খুব পুজো মতন করে। আর দুই হচ্ছে কাল্ট যে হয় তার কাজের একটা প্রভাব তার চারপাশে সংস্কৃতিতে পড়ে। এই দুটো ক্ষেত্রেই আমার মনে হয় চন্দ্রবিন্দু বিরাট কিছু একটা না, মানে চন্দ্রবিন্দুকে হাম্বল হচ্ছে না না আমি হাম্বল হচ্ছি না। আমার মনে হয় না মেইন স্ট্রিমের বাইরে একটা গোষ্ঠী চন্দ্রবিন্দুকে একটা বিরাট একটা অ্যাডমিরেশনের চোখে দেখে, যদিও দেখা উচিত নয় বলছি না, আমার তো মতে মাথায় তুলে নাচা উচিত, সেটা আলাদা কথা। কিন্তু তার চেয়ে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর ইনফ্লুয়েন্স আমার মনে হয় না বিশেষ গানে আছে। সেটা না থাকলে একটা গোষ্ঠীকে বা একটা ইন্ডিভিজুয়ালকেও কাল্ট সেইটা আমার অ্যাকচুয়ালি ও যেটা বলছে আমি বলছি আমি একটু ওকে মানে কাটছি আর কি। আমার মনে হয় না আমি আমার যেটা মনে হয়েছে চন্দ্রবিন্দুর একটা ইনফ্লুয়েন্স আছে, খুব স্পষ্টভাবে আছে। মানে আমি দুটো তিনটে ঘটনার কথা বলবো, যে যেরকম আমাদের গোড়ার দিকে যখন অ্যালবাম বেরিয়েছিল তখনও চন্দ্রবিন্দু, আমি বলছি তখন গাধা অ্যালবামটা বেরিয়েছিল, গাধা অ্যালবামটা সত্যি একটা মানে কিছু কিছু জায়গায় একটা বড় আলোড়ন ফেলেছিল, যে ধরনের একটা অ্যালবাম বেরিয়েছে সব কিছু। তো আমার সাথে তখন যেরকম আলাপ হয় মানে কবি জয়দেব বসুর, জয়দেব আমাদের ভীষণ বন্ধু হয়েছিল, সেটা কিন্তু গান শুনেই বন্ধুত্ব। ও যেরম একটা বছর প্রায় কবিতা লেখেনি আমাদের গান শোনার পর থেকে। ওর মনে হয়েছিল ভাষা বদলের জায়গায় ও যদি আমি বলবো না যে জয়দেব তারপর আমাদের মতো লিখতে শুরু করে, কিন্তু আমি বলছি জয়দেবের একটা কিন্তু প্রবল ওর একটা রেসপেক্ট ছিল আমাদের যে কাজটা করছি সেটার প্রতি। পরবর্তী সময়ে যে কবিরাও এসেছে আমি দেখেছি, মানে আমি বলছি শুধু গানের ক্ষেত্রে গান দিয়েই যে আমরা পেয়েছি তা না, বড় চন্দ্রিল যখন লেখালেখি উত্তম মাধ্যম লিখতে শুরু করেছে তার যেরকম একটা স্পষ্টত সেটা চন্দ্রবিন্দুর গান নয়, সেটাও লেখালেখি, কিন্তু আমি বলছি সেটা একটা এক্সটেনশনও বটে। সেইটার কিন্তু আমি বলছি একটা প্রভাব পড়েছে, পড়েনি তা না, প্রভাবটা পড়েছে। কিন্তু আমি আবার বলছি যে সেটা হয়তো কতটা মাস স্কেলে একদম জন উন্মাদনা তৈরি হয়েছে, সে আমাদের শিল্প নিয়ে ওরকম কিছু হয় না এখানে। মানে আমাদের জায়গাটাই এমন একটা নিশ বা একটা অংশ ধরেই চলে, সেই অংশটার কাছে কিন্তু আমি বলছি যে একটা ভূমিকা কিন্তু মানে খুব ছোট হলেও আছে। আর আমি জানি এটা আমার অ্যাজ আ ফ্যান মনে হয় যে হয়তো 50 বছর পরে যারা নতুন লিরিসিস্ট গান লিখছে আজকে, আমি বলছি তাদের মধ্যে কি তোমার মানে চেষ্টা নেই? ডেফিনেটলি চন্দ্রিলের মতো লেখার চেষ্টা আছে, বা কিছুটা আমাদের অন্য রকমের গানের মতন চেষ্টা আছে। মানে আমি বলছি পরবর্তী সময়ে যারাই এসেছে 2000-এর পর থেকে,
আজকে ধরো বড় যে বাংলা ছবির গানেরও তো একটা ভাষা বদল ঘটেছে, সেই ভাষা বদল আমি বলছি না যে চন্দ্রবিন্দুর প্রত্যক্ষ ভূমিকা আছে, হয়তো 90s অনেকেরই আছে, কিন্তু তুমি দেখবে মেন স্ট্রিম গানের ধারাটাও পাল্টে গেছে, শব্দ চয়ন টয়ন সব কিছু, সেই শব্দ চয়ন পাল্টে যাওয়া, গানের মধ্যে তুইতকারি আসা, হ্যাঁ নানা রকমের ফিচকে ফাজলামও আসা, সেটার মধ্যে কোথাও কোথাও আমরা হয়তো মিশে মিলে আছি, সেটা আমারও মনে হয়। মানে সেটা হয়তো খুব স্পষ্ট করে আমি বলছি না হলেও নেই তা না, 2000-এর পর থেকে কিন্তু আমি বলছি কিছুটা হলেও তার একটা প্রভাব আছে। আচ্ছা, আমি এটা ভেবে দেখিনি এই বাংলা সিনেমার গান, সেটা অবশ্যই বিরাট একটা একটা ভাষা বড় বদল বড় হয়েছে। বড় ভাষা বদল হয়েছে, কিন্তু বড় ভাষা বদল হয়েছে। অ্যাটলিস্ট ক্যাজুয়াল লিটল ম্যাগ লেখাপত্তরে, সোশ্যাল মিডিয়া লেখাপত্তরে আমি তো অনেক সময় চন্ডীদের প্রভাব দেখি আর কি। সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক লেখে ওর মতোই লেখে, ওর মতো লিখে ওকেই আবার নিয়ে নানা রকম তো ফলে সেটা আমার দেখে খুব মজাই লাগে যে ওরই প্রায় ভাষা বন্ধন ব্যবহার করে ওকেই গালাগাল করছে লোকে। তো ঠিক আছে, মানে সেটাও এক ধরনের আমি বলছি অ্যাকসেপ্টেন্স, যে মেনে নিল তো যে Exactly, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। না ওটা ভালো, ওটা হচ্ছে ধ্বনি টিকে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে আর কি, ওটা ঠিক আছে, ওটা নিয়ে ঠিক আছে।